ইরানের তরফ থেকে জনগণকে হঠাৎ করে বার্তা দেওয়া হয়েছে আবারও ইরানের উপর যে কোনো সময় হামলা হতে পারে। ইরানের শীর্ষস্থানীয় সামরিক কমান্ডাররা সেই বার্তাটি দিয়েছে জনগণকে, আর সেভাবেই তারা প্রস্তুতি নিতে বলেছে। তবে এবারে তাদের প্রস্তুতি একটু অন্যরকম। পূর্বে ইরান আসলে বুঝতে পারেনি তাদের উপরে হামলা হবে। ইরান যখন আমেরিকার সাথে পারমাণবিক আলোচনা নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময়ে হঠাৎ করে ইসরায়েল তাদের উপরে অপ্রস্তুত অবস্থায় হামলা করে। তারা কল্পনাও করতে পারেনি এমন ধরনের একটি হামলা আসতে পারে। এই কারণে যুদ্ধের প্রথম 2 দিন ছিল ইসরায়েলের, আর বাকি 10 দিন ছিল এক প্রকার ইরানের। ইরান মূলত যুদ্ধের প্রথম দিনই পিছিয়ে যায়। বিভিন্ন যে সকল সূত্রের সংবাদ মতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অবস্থান জেনে ইসরায়েল সেখানে হামলা পরিচালনা করে ইরানের ভিতর থেকে। মোসাদ এমনভাবে এই হামলাটির ডিজাইন করেছিল যে প্রথম 2 দিনেই মূলত তাদের শীর্ষস্থানীয় সামরিক এবং বেসামরিক কমান্ডারদের হত্যার মাধ্যমে যুদ্ধে ইরানকে পিছিয়ে দেয়। আর এ কাজে যুক্ত ছিল ইরানের ভেতর থেকে বা আইআরজিসির ভেতর থেকে জড়িত লোকজন। ইরানের পারমাণবিক অবস্থানগুলোর এয়ার ডিফেন্স সিস্টেমকে হামলা পরিচালনার লক্ষ্যবস্তুতে রূপান্তরিত করে তার ভিতরেই ড্রোন উৎপাদন কারখানা নির্মাণ করা হয়েছিল, এবং এ কাজে জড়িত ছিল মোসাদ এবং তাদের ইরানীয় এজেন্টদের ব্যবহারের মাধ্যমে বিভিন্ন অবস্থানে এই আত্মঘাতী ড্রোন উৎপাদন কারখানা নির্মাণ করে ইরানের ভেতর থেকেই প্রথমে টার্গেট করা হয় কয়েকটি অবস্থানকে, তাদের শীর্ষ সামরিক নেতৃবৃন্দ এবং পরমাণু অবস্থানগুলোতে অবস্থিত এয়ার ডিফেন্স সিস্টেম। বন্ধুরা, এই সামরিক নেতৃবৃন্দরা যে ধরা খায় তাদের একটি কূট চালে। আমেরিকা এর সাথে জড়িত ছিল, ইরানও বুঝতে পারেনি। আমেরিকার অভিনয়টি ছিল দারুণ। তারা ইরানের সাথে পারমাণবিক আলোচনার নামে এমনভাবে সময় ক্ষেপণ করতে থাকে এবং মনে করেন যে শুক্র শনিবারে আলোচনা, হামলাটি তার পূর্ব মুহূর্তেই হয়। ইরান ভেবেছিল আমেরিকার সাথে আলোচনা চলা অবস্থায় আমেরিকা ইসরায়েলকে ইরানের অবস্থানগুলোতে হামলা পরিচালনা করতে দেবে না। তাই ইসরায়েল নিজেদের অবস্থা তৈরি করে যুদ্ধকালীন সময়ে তাদের শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার এবং বেসামরিক কমান্ডারদের বাংকারের নিচে লুকিয়ে রেখে এবং সেখান থেকে তারা মিশন পরিচালনার নির্দেশ প্রদান করে এবং নির্দেশের পরপরই তারা নিরাপদ স্থানে চলে যায়। আর এক্ষেত্রেই ধরাটি খেয়েছিল ইরান। ইরান মূলত আমেরিকাকে আলোচনার নামে বিশ্বাস করে এই ধরাটি খেয়েছিল, কারণ আমেরিকাও যে ইসরায়েলের সাথে ছিল এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল হামলা চালানোর পরদিনই সগর্বে বলল যে আমেরিকাও এই হামলার সাথে জড়িত, তার নির্দেশেই এটি হয়েছে এবং তাদের সাথে ইসরায়েল কোঅপারেশন করেছে। কিন্তু হামলার আগের দিন পর্যন্ত কিন্তু আমেরিকা এবং ইরান যে আলোচনার টেবিলে ছিল সেটি কিন্তু বাস্তবতা। কিন্তু ইরান ওই মুহূর্তে বুঝতে পারেনি এটি ছিল আমেরিকার এক প্রকার অভিনয়। বন্ধুরা, এত নিখুঁত অভিনয়ের মাধ্যমে মূলত এ কারণেই ইরান যেটি গেস করেছিল যে আমেরিকার নির্দেশ ছাড়া বা আলোচনার ব্যর্থতায় পর্যবেসিত হওয়া ছাড়া আমেরিকা ইসরায়েলকে ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনার নির্দেশ দেবে না, এবং তাদের যে সকল শীর্ষ সামরিক কমান্ডাররা এবং শীর্ষস্থানীয় বেসামরিক কমান্ডাররা ছিল তারা অরক্ষিত অবস্থানে ছিল এবং একেবারে স্বাভাবিক অবস্থানে ছিল। যুদ্ধকালীন অবস্থায় থাকলে তারা বাংকারের মধ্য বা নিরাপদ অবস্থানে অবস্থান করত। অনেকেই বিল্ডিংয়ের 3য় তলায় 4র্থ তলায় এমন অবস্থানে ছিল, আর সেই বিল্ডিংগুলোকেই টার্গেটে রূপান্তরিত করেছিল ইসরায়েল অভ্যন্তরীণ অর্থাৎ ইরানের ভেতর থেকে আত্মঘাতী ড্রোনের মাধ্যমে। সুতরাং ইরানের অপ্রস্তুত অবস্থার সুযোগ নিয়েই ইসরায়েল এই ব্লো আপটি ঘটিয়ে দেয়। ফলে প্রথম 2 দিন বা 1 দিন তাদের অবস্থানে থাকলেও পরবর্তীতে ঘুরে দাঁড়িয়ে পাল্টা আক্রমণ শুরু করে ইরানের বাহিনী, আর এরপরই বদলে যায় পুরোপুরি দৃশ্যপট। বন্ধুরা, সেই বদলে যাওয়া দৃশ্যপটে যুদ্ধটি আরও কয়েকদিন চলে। বন্ধুরা, সর্বশেষ এক প্রকার অসহায় হয়েই ইসরায়েল আমেরিকার দরবারে হাজির হয় এবং তার সাহায্য প্রার্থনা করে। মার্কিন যুক্তরাষ্ট্র কয়েকদিন বিবেচনার পরপরই মূলত যে কাজটি করে, তারা ইরানের 3টি পারমাণবিক অবস্থান লক্ষ্য করে তাদের বোমবার ব্যবহার করে GBU-57 বোমার সাহায্যে সেখানে হামলা পরিচালনা করে ইসরায়েলের বক্তব্য মতো, এবং তখন তারা একটি ঘোষণা দেয় যে শেষ পর্যন্ত ইরানের পারমাণবিক অবস্থানগুলো ধ্বংস করতে সমর্থ হয়েছে মার্কিন এয়ারফোর্স B-2 স্পিরিট বোমবার এবং টমাহক ক্রুজ মিসাইল। টমাহক ক্রুজ মিসাইলগুলো মারা হয় মূলত ইস্পাহান এবং নাতানস পারমাণবিক কেন্দ্রে, আর B-2 স্পিরিট দিয়ে GBU-57 30,000 পাউন্ডের বোমাগুলো ফেলা হয় তাদের সেই উল্লেখযোগ্য এবং আলোচিত ফোর্দো পারমাণবিক প্লান্টে, যেখানে তারা সবচেয়ে বেশি সংখ্যক সেন্ট্রিফিউজ স্থাপন করে তাদের সর্বোচ্চ এনরিচমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে
পারমাণবিক অস্ত্র নির্মাণ প্রযুক্তিগত সক্ষমতার ভিত্তি তৈরি করতে কাজ চালিয়ে যাচ্ছে বলে ধারণা করা হয়। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তথ্য মতে ইরান এমন অবস্থায় পৌঁছে গিয়েছে, তাদের যদি এখনই আটকানো না হয় ভবিষ্যতে এমন কিছু ঘটতে পারে ইরানকে পারমাণবিক অবস্থান থেকে আর হয়তো পিছনে ফেরানো যাবে না। আর এই সকল তথ্যই মূলত ইসরায়েলকে ইরানের উপর আক্রমণে উদ্বুদ্ধ করে। রাশিয়ার তরফ থেকে এই ধরনের অভিযোগ করা হয়েছিল। বন্ধুরা, সেই 12 দিনের যুদ্ধ ইসরায়েলের অনুরোধে আমেরিকা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে শেষ করে, কিন্তু দিন শেষে আবারও একটি ভয়ঙ্কর কালো মেঘ তৈরি হয়েছে। ইরানের তরফ থেকে জানানো হয়েছে তাদের স্পিকার সর্বশেষ ঘোষণা দিয়েছেন সাধারণ মানুষদের ঠিকভাবে প্রস্তুতি নিতে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য। আর এবার সম্ভবত পূর্বের ভুলটি ইরান আর করবে না। তারা কারো প্রতি বিশ্বাস রেখে নিজেদের নিরাপত্তা আর ছাড় দেবে না। এক্ষেত্রে তারা প্রথম দিন থেকেই সম্ভবত পাল্টা হামলা শুরু করবে। 12 দিনের যুদ্ধকালীন সময়ে যে পাল্টা হামলা চলেছিল তার চেয়ে কয়েক গুণ বেশি গতিতে, এবং তারা নিজেদের প্রতিরক্ষা সক্ষমতাকে বৃদ্ধি করার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম ঢেলে সাজাচ্ছে। এবং এক্ষেত্রে শোনা যাচ্ছে চীন এবং রাশিয়া তাদেরকে সরাসরি সহায়তা করছে। এই সহায়তার পাশাপাশি নিজেদের ইন্ডিজিনিয়াসলি তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের পারমাণবিক প্ল্যানগুলোতে ব্যবহারের পরিকল্পনা করছে ইরান, এবং এয়ার ডিফেন্স সিস্টেম ইতিমধ্যেই প্রতিস্থাপিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বন্ধুরা, একটা ব্যাপারে জানা যায় যে অক্টোবরের মধ্যে ইরান তার অবস্থান যদি পরিষ্কার না করে বর্তমানে তাদের পারমাণবিক অবস্থান কি, তাহলে অক্টোবরের মধ্যেই তাদের উপরে আরেকটি ব্লো আসতে পারে।